হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টাডি বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর জিওগ্রাফির চ্যাপ্টার 1 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় সেই সমস্ত ভূমিরূপের ব্যাপারে জানব। এটি আমাদের থার্ড পার্ট হতে চলেছে। আমরা ফার্স্ট এবং সেকেন্ড পার্টটি কমপ্লিট করে নিয়েছি। এই ভিডিওতে আমরা বায়ুর ক্ষয়কার্য, বহন ও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট যে সমস্ত ভূমিরূপ সেই সমস্ত ভূমিরূপের ব্যাপারে জানব। ঠিক আছে, দেখো, আমরা তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স যে সমস্ত বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়ের সম্পূর্ণ বিষয়কে আমরা কমপ্লিট করব একে একে। তোমরা এখানে একদম যে বিষয়গুলো পড়ানো হবে তার বাইরে আর তোমাদেরকে একদম পড়তে হবে না। ঠিক আছে, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, এবং প্রত্যেক দিন এই ভিডিওগুলো একে একে করে দেখতে থাকো, তাহলে তোমার মাধ্যমিক পরীক্ষায় আর অন্য কিছু পড়ার প্রয়োজন হবে না। ঠিক আছে, এর বাইরে আর কিছুই পড়তে হবে না। তাহলে শুরু করি। দেখো, আমরা যদি দেখি যে বায়ু প্রধানত মরুভূমি অঞ্চলগুলিতে বায়ুর প্রাধান্যের ফলে সেখানে বিভিন্ন রকমের ভূমিরূপ দেখা যায়। বিশেষ করে মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যটা সবথেকে বেশি দেখা যায়। এর কারণটি কি? মরু অঞ্চলে এর প্রাধান্যের কারণ কি জানবো সবার আগে। দেখো, মরুভূমি অঞ্চলে পাহাড়, পর্বত, গাছপালা প্রভৃতি বাধা না থাকার জন্য মরুভূমির ওপর দিয়ে প্রবল বেগে বায়ু প্রবাহিত হয়। মরুভূমিতে গাছপালা কিছুই থাকে না, এই জন্য সেখানে প্রবল বেগে বায়ু প্রবাহিত হয়, তাই গতিবেগ বায়ুর বেশি হয়, তাই সেখানে ক্ষয়কার্য এবং বহন কার্য খুব দ্রুত হয়ে থাকে। আর কি কারণে মরুভূমিতে বায়ুর কাজ বেশি দেখা যায়? দেখো, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গাছপালা ভূমিকে দৃঢ় ও সংঘবদ্ধ করে রেখে ক্ষয়ীভবনের বাধা সৃষ্টি করে। এই যে আর্দ্রতা, বৃষ্টিপাত আর গাছপালা, এরা কি করে না মাটিকে একদম দৃঢ় সংঘবদ্ধ করে রাখে, জোর করে আঁকড়ে ধরে রাখে, যার ফলে ক্ষয়ীভবনে বাধা সৃষ্টি হয়। এই বাধার জন্য ক্ষয়ীভবন হতে দেরি হয়। কিন্তু মরুভূমিতে এই তিনটির অভাব থাকায় শিথিল মাটি ও বালির ওপর বায়ু সহজেই তার ক্ষয়কাজ চালাতে পারে। এই জন্য সেখানে এই রকম ভূমিরূপগুলি দেখা যায়। দেখো, এটা রয়েছে আমাদের ইয়ারদাং, এটা রয়েছে গৌর নামের এক রকমের ভূমিরূপ, আর এটা হলো বালিয়ারি। এইরকম নানা রকমের ভূমিরূপ সৃষ্টি হয়। এরপরে দেখো, আর কি কারণের জন্য মরু অঞ্চলে বেশিরভাগ ভূমিরূপ বায়ুর ক্ষয়কার্যের ফলে দেখা যায়? না, মরুভূমিতে শীত ও গ্রীষ্ম এবং দিন রাত্রির মধ্যে পার্থক্য খুব বেশি হওয়ার জন্য ব্যাপক সংকোচন এবং প্রসারণ সংগঠিত ফলে ব্যাপক সংকোচন ও প্রসারণের ফলে যান্ত্রিক আবহবিকার সৃষ্টি হয়। সেই যান্ত্রিক আবহবিকারের ফলে শিলাখণ্ড সহজেই চূর্ণ বিচূর্ণ ও শিথিল হয়ে বালিতে পরিণত হয়। এতে বায়ুর ক্ষয়কার্যে সুবিধা হয়। ফলে বায়ু প্রবাহের হালকা দাপটে বালি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। তাহলে কি ঘটনা ঘটছে না, বায়ু আমরা যদি দেখি মরুভূমি অঞ্চলে শীত আর গ্রীষ্মের এর মধ্যে যে পার্থক্য দেখা যায়, উষ্ণতার মধ্যেও মরুভূমি অঞ্চলে খুব পার্থক্য দেখা যায়। এইরকম পার্থক্য হওয়ার জন্য আমরা মরু অঞ্চলে কি দেখব না, মরু অঞ্চলে যে পাথরগুলি থাকে দিনের বেলায় কি হয়, এদের উপর তাপ খুব জোরে পড়ে। দিনের বেলায় তাপ পড়লে আমরা জানি কোনো বস্তুতে তাপ পড়লে সেইটি ধীরে ধীরে প্রসারিত হতে থাকে। তো দিনের বেলায় তাপের ফলে এই যে পাথরখণ্ড রয়েছে, পাথরখণ্ড প্রসারিত হবে, আর রাতের বেলা খুব তাড়াতাড়ি শীতল হয়ে যাওয়ায় পাথরখণ্ড কি হবে, আবার সংকুচিত হবে। এই সংকোচন ওর প্রসারণের টানাপোড়েনে একসময় এই পাথরখণ্ডটি ফেটে যাবে, ফেটে চূর্ণ বিচূর্ণ হবে। এই ফেটে চূর্ণ বিচূর্ণ হওয়ার যে ঘটনা, একে আমরা বলবো আবহবিকার। তাহলে যখন বড় পাথরখণ্ড যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন সেটি এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। এই সমস্ত কারণে থর মরুভূমি সহ পৃথিবীর বিভিন্ন মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে যেসব বেশিরভাগ ভূমিরূপ দেখা যায়। ঠিক আছে, বোঝাতে পারলাম মরুভূমি অঞ্চলে কি কারণে এত বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখা যায়। এরপরে দেখব উপকূল অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণ কি। বায়ুর কাজ উপকূল অঞ্চলেও কেন বেশি হয়? সমুদ্র উপকূলের জলবায়ু সাধারণত কেমন হয়? সমভাবাপন্ন। বাস্তবে বায়ু প্রবাহের জন্য কিন্তু উপকূল অঞ্চলে আমাদের বায়ুর কাজের জন্য কিন্তু উপকূল অঞ্চলে নানা রকম ভূমিরূপ দেখা যায় না। অবিরত ধেয়ে আসা সমুদ্র তরঙ্গ
তার বেলাভূমিতে বালি সঞ্চয়ের জন্য দায়ী। তাহলে তার সমুদ্রের যে পাশে বেলাভূমি রয়েছে সেই বেলাভূমিতে বালি সঞ্চয়ের জন্য কে দায়ী? না অবিরত সমুদ্র তরঙ্গ। ঠিক আছে, বিশাল উন্মুক্ত প্রান্তরে অবাধ বায়ু প্রবাহ ঢালু বেলাভূমির ঠিক পিছনে ঢিবির মতো একটি বালিয়াড়ি সৃষ্টি করে, যা পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে দেখা যায়। তাহলে ঢালু বেলাভূমিতে এবং বায়ু প্রবাহ হলে সেই বায়ু প্রবাহের ফলে একটি বিরাট বড় বিস্তীর্ণ বালিয়াড়ি দেখা যায়। সেই বালিয়াড়িকে আমরা কি দেখা যায়? এর ফলে সেখানে নানা রকমের ভূমিরূপ উপকূল অঞ্চলে দেখা যায়। পশ্চিমবঙ্গের দীঘা উপকূল এরই একটি উদাহরণ। ঠিক আছে, এবার দেখো বায়ু যে ক্ষয়কাজ করে সে কি কি পদ্ধতিতে ক্ষয়কাজ করে জানবো। দেখো বায়ু প্রধানত তিনভাবে ক্ষয়কাজ করে। প্রথমে হলো অবঘর্ষ ক্ষয়। বায়ু প্রবাহের সঙ্গে ভাসমান বালি, ছোট ছোট পাথরখণ্ড, শক্ত কোয়ার্টজ কণা প্রভৃতির সঙ্গে ঘর্ষণে কোমল শিলাস্তর ক্ষয় পেয়ে আঁচড়ের মতো দাগ বা ছোট ছোট গর্ত সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে বলা হয় অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় তাহলে কি হচ্ছে? এই বায়ু যখন এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় তখন সেই বায়ুর মধ্যে ছোট ছোট পাথর কণা, বালি এইগুলি থাকে। এই বালিগুলি যদি পাশে থাকা কোনো কোমল শিলার উপরে আঘাত দেয় তখন সেই কোমল শিলাতে আঁচড়ের মতো সৃষ্টি হয়। সেই আঁচড়ের ফলে যে ঘর্ষণের ক্ষয়ের সৃষ্টি হয় তাকে আমরা বলবো অবঘর্ষ ক্ষয়। ঠিক আছে, এবার দেখো ঘর্ষণ ক্ষয় তাহলে আমরা কাকে বলবো? মরুভূমিতে প্রবল বেগে বায়ু প্রবাহের ফলে বড় বড় পাথরখণ্ডগুলো পরস্পরের সঙ্গে ঘষা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে অবশেষে ছোট গোলাকৃতি বালিকা কণায় পরিণত হয়, তাকে বলা হয় ঘর্ষণ প্রক্রিয়া। ঠিক আছে, দেখো কি ঘটনা ঘটছে, যখন মরুভূমিতে প্রবল বেগে বায়ু প্রবাহিত হবে তখন বায়ুর মধ্যে যে কাঁকড়গুলি থাকবে তারা যদি একে অপরের সাথে ঘর্ষণে হয়, সেই ঘর্ষণের ফলে সেই পাথরগুলি চূর্ণ বিচূর্ণ হবে। সেই চূর্ণ বিচূর্ণ হওয়ার ঘটনাকে আমরা কি বলবো? ঘর্ষণ ক্ষয়। অপসারণ কাকে বলবো? অপসারণ তাকেই আমরা বলবো যখন প্রবল বায়ু প্রবাহের ফলে মরুভূমির শিথিল বালিরাশি এক স্থান থেকে অপর স্থানে স্থানান্তরিত হয়ে তাকে আমরা বলবো অপসারণ হয়। একটি অঞ্চল রয়েছে, এই যে একটি অঞ্চল রয়েছে এখানে বালি ছিল। ঠিক আছে, এই বালি যদি প্রচণ্ড বায়ু প্রবাহের ফলে এখান থেকে যদি বালি যদি উড়ে যায়, এখান থেকে যদি বালি উড়ে চলে যায় তখন এই জায়গাটায় কি সৃষ্টি হবে? একটি গর্তের সৃষ্টি হবে। এই জায়গা থেকে বালি উড়ে গেলে সেই যে গর্তের সৃষ্টি হলো, এই এখানকার বালি অপসারিত হয়ে অন্য জায়গায় চলে যাওয়ায় এখানে গর্তের সৃষ্টি হয়েছে। এই রকম যে ভূমিরূপ সৃষ্টি হবে এই রকম প্রক্রিয়াকে আমরা বলবো অপসারণ প্রক্রিয়া। ঠিক আছে, এইবার আমরা জেনে নিলাম যে বায়ু কি কি পদ্ধতিতে ক্ষয় করে। এইবারে আমরা আসবো মেন পয়েন্ট, যেটা হলো বায়ুর ক্ষয়কার্যর ফলে সৃষ্ট ভূমিরূপ। বায়ুর ক্ষয়কার্যের ফলে বায়ু কি কি ভূমিরূপের সৃষ্টি করে। প্রথমে আসছি অপসারণ গর্ত, যাকে বলা হয় ব্লো আউট বা ডিফ্লেশন হলো। তাহলে ব্লো আউট বা ডিফ্লেশন হলো আমরা কাকে বলবো? মরু অঞ্চলে বায়ু সজোরে প্রবাহিত হওয়ার সময় তা কোনো স্থানের প্রচুর পরিমাণে বালি অপসারণ ক্ষয়ের মাধ্যমে অন্যত্র বয়ে নিয়ে চলার ফলে সেই অংশ বিস্তীর্ণ অবনত ভূভাগের সৃষ্টি হয়, তাকে বলা হয় অপসারণ গর্ত। তাহলে অপসারণ গর্ত কাকে বলা হচ্ছে? ছবির দিকে লক্ষ্য করো, এই একটি অঞ্চল ছিল, এই অঞ্চল থেকে বালি উড়ে অন্য জায়গায় গিয়ে পতিত হয়েছে, তাই এই জায়গাটায় একটি গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তকে আমরা কি বলবো? অপসারণ গর্ত। এই অপসারণ গর্ত কি থর মরুভূমিতে তাকে কি বলা হয়? ধান বলা হয়। এই যে অপসারণ গর্তগুলি রয়েছে থর মরুভূমিতে কি বলবো? ধান বলবো। ঠিক আছে, কোন জায়গায় এরকম অপসারণ গর্ত দেখা যাবে? না, মিশরের পশ্চিমে অবস্থিত কাতারা বা কোয়াতার পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত। তাহলে মিশরের পশ্চিমে অবস্থিত কাতারা বা তাকে কোয়াতারও বলা হয়, সেটি পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত। ঠিক আছে, এবার দেখবো দ্বিতীয় যে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেটি হলো গৌর। বায়ুর গতিপথে কঠিন ও কোমল শিলা কোনো বড় শিলাখণ্ড অনুভূমিকভাবে অবস্থান করলে, একটু জেনে নেব অনুভূমিক আর উলম্ব কি। দেখো, অনুভূমিক মানে ভূমির সমান্তরালে যখন এইভাবে কোনো ভূমিরূপ থাকবে, সবার আগে এই যে অংশটি রয়েছে এই অংশে আমাদের যদি
কঠিন শিলা থাকে, নিচে আমি ধরলাম যেটি হলুদ রঙের করে দিচ্ছি সেটা কঠিন শিলা, তার উপরে লাল রঙের কোমল শিলা, তার উপরে আবার কোমল শিলা যদি থাকে, কঠিন শিলা যদি থাকে, তাহলে আমরা দেখছি সবার উপর নিচে রয়েছে কঠিন শিলা, মাঝে রয়েছে কোমল শিলা, আবার তার উপরে কঠিন শিলা। এইরকম যদি উলম্ব অনুভূমিকভাবে দেখা যায় তাহলে একে আমরা বলবো অনুভূমিক প্রক্রিয়া। আর উলম্ব আমরা কাকে বলবো? যদি লম্বালম্বিভাবে যদি কঠিন শিলা তারপরে কোমল শিলা, এখানে কঠিন তারপরে এখানে কোমল শিলা, আবার এখানে কঠিন শিলা, আবার এখানে যদি কোমল শিলা, এরকম যদি থাকে তখন আমরা তাকে বলবো উলম্ব প্রক্রিয়া। ঠিক আছে, এবার দেখব যে গৌর কিভাবে সৃষ্টি হচ্ছে। তা কঠিন ও কোমল শিলা গড়া কোনো বড় শিলাখণ্ড অনুভূমিকভাবে অবস্থান করলে নিচের কোমল অংশ বিভিন্ন ঋতুতে বায়ুর ঘর্ষণের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে সরু স্তম্ভের মতো হয়। তাহলে যদি নিচে কঠিন কোমল শিলা থাকে, সেই কোমল শিলা কি হয় না বিভিন্ন ঋতুতে ক্ষয়প্রাপ্ত হওয়ার জন্য সেটি ক্ষয়প্রাপ্ত হয়ে অবস্থান করে। আর কিন্তু তার উপরে যদি কঠিন শিলা থেকে যায় সেখানে বায়ুর ক্ষয়কার্য সেরকম কার্যকরী হয় না, কারণ এটি হলো কঠিন শিলা, এটি কঠিন শিলা। তাহলে কঠিন শিলাটি সেই একইভাবে রয়ে যায়, তাকে দেখতে বিরাট আয়তন ব্যাঙের ছাতার মতো দাঁড়িয়ে থাকে, এরকম স্তম্ভাকৃতি শিলাখণ্ডকে আমরা বলবো গৌর। উদাহরণ হিসেবে আফ্রিকার সাহারা মরুভূমি এবং ইরানের মরুভূমিতে গৌর আকৃতির ভূমিরূপ দেখা যায়। সাহারা মরুভূমিতে আর ইরানের মালভূমিতে সেখানে আমরা কি দেখব? গৌর ভূমিরূপ দেখতে পাবো। এবার দেখো তৃতীয় যে ভূমিরূপ সেটা হলো যুগেন। তাহলে যুগেন আমরা কাকে বলবো না মরুভূমি ও বা মরুপ্রায় অঞ্চলে উপরের স্তরে কঠিন শিলা আর নিচের স্তরে কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করলে অবঘর্ষ প্রক্রিয়ায় বায়ুর ক্ষয়কার্যের ফলে কঠিন শিলা গঠিত অংশ অতি অল্প ক্ষয় পেয়ে চ্যাপ্টা ও প্রায় সমতল চূড়া বিশিষ্ট টিলার মতো দাঁড়িয়ে থাকে এবং কোমল শিলাগুলি বেশি ক্ষয় পেয়ে ফাটল দ্বারা লম্বা খাদ বা গহ্বরের সৃষ্টি করে। এইরূপ দুটি খাতের মধ্যে চ্যাপ্টা মাথা টিলার মতো যে ভূমিরূপ দেখা যায় তাকে আমরা বলবো যুগেন। এবার দেখো ছবির মধ্যে লক্ষ্য করো, দেখো সবার ওপরে যে এই অংশ রয়েছে এটি কঠিন শিলা, মাঝে এটি হলো কোমল শিলা, তারপরে আবার এটি কঠিন শিলা আর এটি কোমল শিলা। তাহলে কোমল শিলাগুলি দেখো একটু বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এই কোমল শিলা একটু বেশি ক্ষয়ে গেছে তার পাশ থেকে, কিন্তু কঠিন শিলা যেগুলি রয়েছে সেই কঠিন শিলা ক্ষয়প্রাপ্ত তুলনামূলক কম হয়েছে। এইরকম যে ভূমিরূপ সৃষ্টি হবে এইরকম ভূমিরূপকে আমরা বলবো যুগেন। কোথায় দেখা যাবে? উত্তর আমেরিকার সোনেরান মরুভূমি অঞ্চলে এইরকম ভূমিরূপ দেখা যায়। উত্তর আমেরিকার কোথায় দেখা যাবে? সোনেরান মরুভূমি অঞ্চলে। ঠিক আছে, এবার দেখো ইয়ারদাং আমরা কাকে বলবো? ইয়ারদাং কাকে বলা হচ্ছে? মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলা পাশাপাশি লম্বভাবে অবস্থান করলে, এখানে আমরা দেখছিলাম অনুভূমিকভাবে অবস্থান করছিল এইভাবে কঠিন শিলা, তারপরে এইভাবে কোমল শিলা, তারপরে এইভাবে কঠিন শিলা, আবার এভাবে কোমল শিলা। কিন্তু ইয়ারদাংয়ে কি হবে না কঠিন শিলা আর কোমল শিলাগুলি লম্বভাবে অবস্থান করবে। দেখো এইভাবে কঠিন শিলা রয়েছে, তারপরে এখানে রয়েছে নরম শিলা, আবার এখানে রয়েছে কঠিন শিলা, আবার তারপরে রয়েছে নরম শিলা। এইরকম যদি লম্বালম্বিভাবে অবস্থান করে, এরকম লম্বালম্বিভাবে অবস্থান করায় কঠিন শিলা কি হবে? ক্ষয় কম হবে, কিন্তু কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। এখানে দেখো কঠিন শিলাগুলি যেগুলি ছিল সেই কঠিন শিলাগুলি রয়ে গেছে, কিন্তু কোমল শিলা যেগুলি রয়েছে এই অংশে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এইভাবে কঠিন শিলাগুলি খাড়াভাবে দাঁড়িয়ে থাকে, এর উচ্চতা প্রায় 6 মিটারের মতো হয়ে থাকে, এর উচ্চতা প্রায় এই উচ্চতাটা 6 মিটারের মতো হয়ে থাকে। আর এটি মূর্তি আকারের শৈলশিলার মতো দাঁড়িয়ে থাকে। এই রকমের ভূমিরূপকে আমরা কি বলবো? ইয়ারদাং। এটি কত হয় না 6 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কোথায় দেখা যাবে ইয়ারদাং? সৌদি আরবের অঞ্চলে যে মরুভূমি অঞ্চল রয়েছে সেখানে বহু ইয়ারদাং দেখা যাবে। ঠিক আছে, এবার দেখো ইনসেলবার্জ আমরা কাকে বলবো? ইনসেলবার্জ কাকে বলছি না মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে মরুভূমি এবং মরুপ্রায় শুষ্ক অঞ্চলে বায়ু প্রবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে
অনেক সময় স্থানে স্থানে কঠিন শিলায় গঠিত অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় টিলার আকারে বিক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরকম অনুচ্চ টিলাকে বলা হয় ইনসেলবার্জ। ইনসেলবার্জ তাহলে কাকে বলছি না, মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে বায়ুপ্রবাহ ও অস্থায়ী জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে স্থানে স্থানে কঠিন শিলা অনুচ্চ টিলার মতো অবস্থান করে। দেখো এখানে বায়ু প্রবাহের ফলে এটি একসময় বিরাট বড় পাহাড়ের মতো আকৃতি ছিল, কিন্তু বর্তমানে এটি ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট আকৃতি ধারণ করেছে। এই রকম ভূমিরূপকে আমরা বলবো ইনসেলবার্জ। ইনসেলবার্জ কোথায় দেখা যাবে? ইনসেলবার্জ দেখা যাবে মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে। ইনসেলবার্জ আমরা দেখতে পাবো মরুভূমি ও মরুপ্রায় শুষ্ক অঞ্চলে। আরও একটি ভূমিরূপ আমরা দেখতে পাই মোনাডন, সেটি কিন্তু সমভূমি অঞ্চলে দেখা যায়। এবার দেখব ইনসেলবার্জের বৈশিষ্ট্য আর ইনসেলবার্জ কোন জায়গায় দেখা যায়। যুগ যুগ ধরে ক্ষয় পেয়ে এইসব টিলার মতো পাহাড় সৃষ্টি হয়। অনেক হাজার হাজার বছর ধরে এইসব টিলাগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়। উচ্চতা খুব কম হয়ে থাকে। এই যে ইনসেলবার্জের উচ্চতা খুব কম হয়ে থাকে। পাহাড়ের গায়ে ঢাল খুব বেশি হয়। এই পাহাড়ের যে ঢাল, সেই ঢাল কিন্তু খুব আমরা দেখতে পাবো এই ঢালটা অনেক বেশি, এখানে ঢালটা অনেক বেশি। দেখো আর কি দেখতে পাচ্ছি না, এর গাত্রভাগ হয় মসৃণ। ইনসেলবার্জ যে সৃষ্টি হয় সেই ইনসেলবার্জের পাশের যে তার এই অংশটি হবে একদম মসৃণ, দেখতে গোলাকার হয়। ইনসেলবার্জ দেখতে কেমন হবে? গোলাকার হবে। আফ্রিকার কালাহারি মরুভূমি অঞ্চলে এইরকম অনেক ইনসেলবার্জ দেখা যায়। ঠিক আছে, ইনসেলবার্জ হয়ে গেল। এইবার আমরা আসব বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমি। বালিয়াড়ি আমরা কাকে বলবো না, বিস্তীর্ণ স্থান জুড়ে উঁচু ও দীর্ঘ বালির স্তূপকে আমরা বলবো বালিয়াড়ি। বালিয়াড়ি তাহলে আমরা কাকে বলছি না, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা উঁচু দীর্ঘ বালির স্তূপকে বালিয়াড়ি বলবো। মরুভূমি ছাড়া সমুদ্র উপকূলেও বালিয়াড়ি দেখা যায়, যেমন দীঘার উপকূলে বালিয়াড়ি দেখা যায়। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত দীঘাতে বালিয়াড়ি দেখা যায়। আর মরুভূমিতে বায়ুর অবক্ষেপণ আর উপকূল অঞ্চলে সমুদ্র ও বায়ু উভয়ের মিলিত কার্যের ফলেই এই রকম বালিয়াড়ি দেখা যায়। বালিয়াড়িকে আমরা দুই ভাগে বিভক্ত করব। দুই ধরনের বালিয়াড়ি দেখা যায়, একটাকে বলা হয় তির্যক বালিয়াড়ি আর একটাকে বলা হয় বারখান। বারখান কি আমরা জানবো। দেখো বালিয়াড়ির একটি বিশেষ শ্রেণী হলো বারখান। উষ্ণ মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের পথে আড়াআড়িভাবে গঠিত বালির স্তূপকে বলা হবে বারখান। দেখো যে অঞ্চল দিয়ে বায়ু প্রবাহিত হবে সেই অঞ্চলের আড়াআড়িভাবে গঠিত হওয়া যে ভূমিরূপ তাকে আমরা বলবো অর্ধচন্দ্রাকার ভূমিরূপ। দেখো এই চাঁদের মতো ভূমিরূপগুলি, এগুলিকে আমরা কি বলবো? বারখান বলবো। ঠিক আছে, বারখানের বৈশিষ্ট্যগুলি জেনে নিই। বারখানের সামনের দিক উত্তল আর পেছনের দিক অবতল আকৃতির হয়। বারখানের সামনের দিক কেমন হবে? উত্তল হবে। আর পেছনের দিক কেমন হবে? অবতল আকৃতির হবে। বারখানের উচ্চতা সাধারণত 15 মিটার এর কাছাকাছি হয় আর প্রস্থ 40 থেকে 70 মিটার পর্যন্ত হয়ে থাকে। বারখান দুই প্রান্তে অর্ধচন্দ্রাকার দুটি সিংহের মতো শিরা দেখা যায়। দেখো বারখানকে আমরা যদি লক্ষ্য করি, এই দিকে একটা সিংহের মতো, এই দিকে একটা সিংহের মতো, এইরকম ভূমিরূপ ঠিক সৃষ্টি হয়। ঠিক আছে, এইরকম ভূমিরূপ সৃষ্টি হয়। এখানে একটা সিংহের মতো থাকে আর এখানে একটা সিংহের মতো থাকে। এইরকম ভূমিরূপকে আমরা বলবো বারখান। যেসব মরু অঞ্চলে সারা বছর বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেখানেই বারখানের সৃষ্টি হয়। তাহলে বারখান কোথায় সৃষ্টি হবে না, যেখানে সারা বছর ধরে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হবে সেই জায়গায় বারখান সৃষ্টি হবে। যে কোনো উষ্ণ মরু অঞ্চলে অসংখ্য বারখান দেখা যায়। যে কোনো মরু অঞ্চলে আমরা বারখান আমরা দেখতে পাবো। এবার দেখো বালিয়াড়ির আরও একটি উদাহরণ হলো অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি। অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি আমরা কাকে বলছি না, বায়ুর গতি প্রবাহের সঙ্গে সমান্তরালভাবে যে সমস্ত ভূমিরূপ গঠিত হয় তাকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলবো। তাহলে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কেমনভাবে সৃষ্টি হয় না, বায়ুর গতি প্রবাহের সমান্তরালে সৃষ্টি হবে। ছবির দিকে আমরা লক্ষ্য করব যে বায়ু প্রবাহ এই দিক থেকে এইভাবে ঘূর্ণিঝড়ের মতো প্রবাহিত হচ্ছে,
সেই বায়ু প্রবাহ যেদিকে হচ্ছে সেই দিকে যে বালিয়াড়ির সৃষ্টি হচ্ছে লম্বা দীর্ঘের মতো, সেই বালিয়াড়িকে আমরা বলবো, এখানে দেখো বালিয়াড়ি সৃষ্টি হয়েছে, এই বালিয়াড়িকে আমরা কি বলবো না অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে যেগুলি আকারে সংকীর্ণ খুব লম্বা তাদের বলা হয় শিব বালিয়াড়ি। নিচের ছবির দিকে লক্ষ্য করো, এই বালিয়াড়িকে আমরা যদি দেখি, এই বালিয়াড়িটি খুব লম্বা আর সংকীর্ণ সরু একদম লম্বা বালিয়াড়ি, এই রকম বালিয়াড়িকে আমরা বলবো শিব বালিয়াড়ি। ঠিক আছে, এবার দেখো বালিয়াড়ির যে সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি একটু জেনে নেব। বায়ু কখনো একমুখী আবার কখনো বা একাধিক দিকে প্রবাহিত হওয়ার জন্য এরকম বালিয়াড়ি দেখা যায়। একমুখী বায়ু প্রবাহিত হলে বা কখনো কখনো একাধিক দিক থেকে বায়ু যদি প্রবাহিত হয় তখন এরকম ভূমিরূপ দেখা যাবে। স্থায়ী বালিয়াড়ির মধ্যভাগ বায়ু প্রবাহের ফলে ভেঙে গিয়ে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। স্থায়ী বালিয়াড়ির মধ্যভাগে যদি বায়ু প্রবাহিত হয় সেখানটি ভেঙে গিয়ে কি সৃষ্টি হবে না শিব বালিয়াড়ির সৃষ্টি হবে। এরকম বালিয়াড়ির দৈর্ঘ্য কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে আর উচ্চতা 100 মিটার পর্যন্ত হয়। এই যে বালিয়াড়িগুলি দেখছি এই বালিয়াড়ির উচ্চতা কত হতে পারে না 100 মিটার পর্যন্ত উচ্চতা হতে পারে আর কয়েক কিলোমিটার পর্যন্ত এর দৈর্ঘ্য হতে পারে। ঠিক আছে, এবার দেখো বারখান বালিয়াড়ি থেকেই শিব বালিয়াড়ির সৃষ্টি হয়। তাহলে শিব বালিয়াড়ি কোথা থেকে সৃষ্টি হয় না বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়। বিজ্ঞানী ব্যাগনল্ডের মতে বায়ু প্রবাহের নিয়ত দিক পরিবর্তনের ফলে বারখানের একটি সিং অংশে বালির ক্রমাগত সঞ্চয় হতে থাকে, সিংটি প্রসারিত হয়ে শিব বালিয়াড়ির আকার ধারণ করে। তাহলে আমরা যদি বারখান বালিয়াড়ি দেখব, বারখান বালিয়াড়ি ঠিক এইভাবে সৃষ্টি হয়। এই দুটি সিং রয়েছে, এই সিংয়ের কাছে যদি বালি এসে সঞ্চিত হয়, এই সিংয়ের কাছে যদি বালি এসে সঞ্চিত হয়, সেই বালি এসে সঞ্চিত হয়ে কি সৃষ্টি করবে শিব বালিয়াড়ির সৃষ্টি করবে। কোথায় দেখা যাবে এরকম শিব বালিয়াড়ি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গতিপ্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে ভারতের থর মরুভূমি অঞ্চলে অনুদৈর্ঘ্য বালিয়াড়িগুলি উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে পরস্পর সমান্তরালভাবে বিস্তৃত হয়। কোথায় না থর মরুভূমি অঞ্চলে বালিয়াড়ির উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব দিকে সমান্তরালভাবে দেখা যায়। ঠিক আছে, এবার আসবো বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় একটি ভূমিরূপ লোয়েস সমভূমি। লোয়েস সমভূমি খুব একটি ইম্পর্টেন্ট ভূমিরূপ। লোয়েস কথার অর্থ কি না স্থানচ্যুত হওয়া। মনে করবে রাখবে লোয়েস কথার অর্থ কি স্থানচ্যুত বস্তু। বায়ুর পরিবহন ও অধক্ষেপণের একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো লোয়েস সমভূমি। তাহলে লোয়েস সমভূমি কোন ভূমিরূপের উদাহরণ না বায়ুর পরিবহন বা বহন এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। 0.05 মিটারের কম ব্যাসযুক্ত অতি সূক্ষ্ম বালিকণা ও মাটির কণা বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো নিচু অংশে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় লোয়েস সমভূমি। দেখো আমাদের এখানে রয়েছে গৌবী মরুভূমি। এই গৌবী মরুভূমি থেকে বালি উড়ে এসে এই বায়ু প্রবাহ দেখো এই দিক থেকে এই দিকে হচ্ছে, এই গৌবী মরুভূমি থেকে বালি উড়ে এসে হোয়াংহো নদীর কাছে, হোয়াংহো নদীর তীরে এই জায়গাটায় লোয়েস সমভূমি সৃষ্টি করেছে। তাহলে লোয়েস সমভূমির উদাহরণে আমরা কি জানবো না মধ্য এশিয়ার গৌবী মরুভূমি থেকে শীতকালীন উত্তর পূর্ব মৌসুমী বায়ু বাহিত হয়ে বিপুল পরিমাণে বালি ও মাটিকণা উত্তর চীনের হোয়াংহো নদীর অববাহিকায় দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে এখানে লোয়েস সমভূমির সৃষ্টি হয়েছে। ঠিক আছে, কখনো কখনো মরুভূমির বালি বায়ু দ্বারা অপসারিত হয়ে পার্শ্ববর্তী কোনো উর্বর কৃষিভূমিতে ক্রমশ ঢেকে ফেলে জমির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়। ধীরে ধীরে কৃষিভূমিটি মরুভূমি গ্রাস করে ফেলে। তাহলে গৌবী মরুভূমি থেকে যদি কোনো বালি উড়ে আসে সেটি গিয়ে যদি কৃষিভূমিতে গিয়ে পড়ে, সেই কৃষিভূমিতে বালির আচ্ছাদন পড়ে যাবে, ধীরে ধীরে সেই কৃষিভূমিটি কি হবে মরুভূমিতে পরিণত হয়ে যাবে, সেটি অনুর্বর হয়ে যাবে। ঠিক আছে, এইবার আসবো বায়ুর আর জলধারার মিলিত কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ গঠিত হয় সেই ভূমিরূপগুলি জানব। সবার আগে ওয়াদি। মরুভূমিতে দেখতে পাওয়া শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। দেখো মরুভূমিতে যখন জলপ্রবাহ হয় সেই জলপ্রবাহের ফলে নদী খাতের সৃষ্টি হয়,
কিন্তু নদী খাতে জল প্রবাহিত না হলে সেটি শুকনো অবস্থায় থাকে, সেই নদী খাতকে আমরা কি বলবো? ওয়াদি বলবো। মরুভূমিতে বৃষ্টি জলধারার ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ছোট ছোট অনিত্যবহ ও ক্ষণস্থায়ী প্রকৃতির নদী বা শুষ্ক নদী খাতের সৃষ্টি হয় তাকে ওয়াদি বলে। আরবি ভাষায় ওয়াদি শব্দের অর্থ হলো শুষ্ক উপত্যকা। আরবি ভাষায় ওয়াদি শব্দের অর্থ তাহলে কি? শুষ্ক উপত্যকা। আর লোয়েস কথার অর্থ কি আমরা জানলাম না? স্থানচ্যুত বস্তু। এইবার দেখব আমরা এখানে লোয়েস ওয়াদি আমরা দেখতে পাচ্ছি, শুষ্ক নদী খাত ইত্যাদি নদী বয়ে যাবে, কিন্তু বর্তমানে এতে কোনো জল নেই। ঠিক আছে, এবার দেখো মরুভূমিতে হঠাৎ বৃষ্টি এলে ওয়াদিগুলির জল কিছু দূর পর্যন্ত প্রবাহিত হয়ে অবশেষে বালির মধ্যে হারিয়ে যায়। যখন এই মরুভূমিতে বৃষ্টিপাত হবে তখন এই মরুভূমি থেকে জল প্রবাহিত হয়ে কিছু দূর পর্যন্ত বাহিত হয়ে একসময় হারিয়ে যাবে, জল শেষ হয়ে যাওয়ায়। এইরকম নদী খাতকে অনেক ভূবিজ্ঞানীর মতে ওয়াদিগুলিকে প্রকৃত নদী বলা যায় না। এই ওয়াদিগুলি প্রকৃত নদী নয়, এরা আসলে স্রোতধারা মাত্র। ঠিক আছে, এবার জানবো পেডিমেন্ট কাকে বলে। পেডিমেন্ট কি? এটিও একটি হিমবাহ আর জলধারার কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। পর্বত পাদদেশে ক্ষয়প্রাপ্ত তরঙ্গায়িত সমতল ভূমিকে আমরা কি বলবো? পেডিমেন্ট। তাহলে পেডিমেন্ট আমরা কাকে বলছি না? পর্বত পাদদেশে যে ক্ষয়প্রাপ্ত তরঙ্গায়িত ভূমিরূপ তাকে আমরা বলবো পেডিমেন্ট। ঠিক আছে, এখানে আমরা পেডিমেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো মরুভূমি অঞ্চলে পর্বতের ঢাল ও পাদদেশবর্তী অঞ্চল যখন বায়ু ও অস্থায়ী জলধারার অবঘর্ষজনিত ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে পলি স্তরের ঢাকা একটি ঢালু সমতল ভূমিতে পরিণত হয়, তখন তাকে বলা হয় পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি। তাহলে পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি আমরা কাকে বলছি না? পাহাড় থেকে যদি অবঘর্ষজনিত কার্যের ফলে বয়ে আসা যে সমস্ত পাথরখণ্ড বালি রয়েছে সেইগুলি এসে যখন পলির মতো সঞ্চিত হবে, এই পলির মতো সঞ্চিত হওয়ার ফলে যে ভূমিরূপ সৃষ্টি হবে তাকে আমরা বলবো পেডিমেন্ট। ঠিক আছে, এবার আসবো কোন জায়গায় পেডিমেন্ট সব থেকে বেশি দেখা যায় না? আফ্রিকার আটলাস পার্বত্য মহাদেশে পেডিমেন্ট দেখা যায়। এবার একটি ভূমিরূপ হলো বাজাদা। তাহলে বাজাদা কাকে বলছি? এক কথায় পেডিমেন্টের নিচে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলবো বাজাদা। মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে স্বল্পমেয়াদী প্রবল বর্ষণের প্রভাবে সৃষ্টি হওয়া অস্থায়ী জলাধার সঞ্চয় কার্যের ফলে পর্বতের পাদদেশবর্তী নিম্নভূমি বা প্লায়া অঞ্চলে নুড়ি বালি কাদা ও পলি সঞ্চয়ের ফলে যে সমতল ভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় বাজাদা। দেখো বাজাদা হলো একটি স্পেনীয় শব্দ, এর অর্থ হলো ঢাল। আর এটি কোথায় সৃষ্টি হয় না? পেডিমেন্টের নিচে ক্ষয়জাত পদার্থ দ্বারা সৃষ্ট সূক্ষ্ম পলি বালি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি করে পর্বতের পাদদেশে, পর্বতের নিচে, এখানে পর্বত রয়েছে, এই পর্বতের নিচে যে পলি বালি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? বাজাদা বলবো। ঠিক আছে, কখনো কখনো মরু ও মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশে অস্থায়ী জলধারা বা ওয়াদি গঠিত একাধিক পলল বেজনী একসাথে অবস্থান করলে বাজাদা গড়ে ওঠে। তাহলে একাধিক জলাধার আর ওয়াদি যদি একাধিক পলল বেজনী একসাথে অবস্থান করলে সেখানে কি দেখা যাবে? বাজাদা দেখা যাবে। তোমরা এখানে বাজাদা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইবার আমরা কোন জায়গায় আমরা বাজাদা বেশি দেখতে পাই না? সাহারা মরুভূমি আটলাস পর্বতের পাদদেশীয় যে অঞ্চল রয়েছে সেই আটলাস পর্বতের পাদদেশীয় অঞ্চলে আমরা বাজাদাকে দেখতে পাবো, বাজাদা রূপের ভূমিরূপ দেখতে পাবো। প্লায়া হ্রদ কাকে বলবো? দেখো প্রবল বায়ু প্রবাহের ফলে মরুভূমির বালি অপসারিত হয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়। এই গর্তগুলি অগভীর হয়ে ভূগর্ভের জলস্তরকে স্পর্শ করে, তাহলে ভূগর্ভস্থ জল ও বৃষ্টির জল জমা হয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয়, হ্রদের মতো সৃষ্টি হয়, তাকে বলবো আমরা প্লায়া। তাহলে এই রূপ হ্রদকে আমরা বলবো প্লায়া। তাহলে প্লায়া কি করে সৃষ্টি হচ্ছে না? কোনো একটি অঞ্চল ছিল, সেই অঞ্চলে বায়ু প্রবাহিত হওয়ার ফলে সেখান থেকে বালি উড়ে গিয়ে অন্য জায়গায় সঞ্চিত হয়েছে। অন্য জায়গায় সঞ্চিত হওয়ার ফলে যে অংশটি গর্তের মতো সৃষ্টি হয়েছে সেই গর্তটিতে হয় বৃষ্টির জল জমে গেছে, বা সেই গর্তটি এত গভীর হয়ে গেছে যে সেখানে ভৌম জল এসে পতিত হচ্ছে। এরকম যে হ্রদ তাকে আমরা বলবো
প্লায়া। মরুভূমির প্রখর তাপে অত্যধিক বাষ্পীভবনের জন্য সাধারণত এইসব হ্রদের জলাধার লবণাক্ত হয়ে থাকে। তাহলে প্লায়ার জল কেমন হয়ে থাকে? লবণাক্ত হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখব কোথায় প্লায়া সব থেকে বেশি দেখা যায়। প্লায়া আমাদের দেখা যায় সব থেকে বেশি রাজস্থানের সম্বর হ্রদ, এটা একটি প্লায়ার উদাহরণ। এই অঞ্চলে রাজস্থানী বা থর মরুভূমি অঞ্চলে আমরা যে সমস্ত প্লায়া হ্রদগুলিকে দেখব তাদেরকে আমরা বলবো ধান্দ। তাহলে রাজস্থানে বা থর মরুভূমিতে প্লায়াগুলি কি নামে পরিচিত? ধান্দ নামে পরিচিত। ঠিক আছে, সাহারা মরুভূমি হলো পৃথিবীর বৃহত্তম ও উষ্ণতম মরুভূমি, এটা উষ্ণতম হবে। তাহলে সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম আর উষ্ণতম মরুভূমি। এবার আসবো আর্গ কাকে বলে না, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্গ নামে পরিচিত। বালি দ্বারা গঠিত মরুভূমিকে আমরা সাহারায় আমরা তাকে কি নামে ডাকবো না, আর্গ নামে ডাকবো। এখানে আমরা বালি দ্বারা গঠিত যে ভূমিরূপ যে মরুভূমি দেখতে পাচ্ছি, এই মরুভূমিকে আমরা কি বলছি? আর্গ বলবো। ঠিক আছে, এবার দেখো শর্টস আমরা কাকে বলবো? শর্টস না, সাহারা মরুভূমিতে লবণাক্ত যে জলের হ্রদ রয়েছে সেই লবণাক্ত জলের হ্রদকে আমরা কি বলবো? শর্টস বলবো। তাহলে সাহারা হলো আমাদের পৃথিবীর বৃহত্তম এবং উষ্ণতম মরুভূমি, আর এই সাহারা মরুভূমিটি যে লবণাক্ত জলের হ্রদ তাকে আমরা বলবো শর্টস, আর বালি দ্বারা গঠিত যে ভূমিরূপ তাকে আমরা বলবো আর্গ। তাহলে আজকে এতটাই। আবার পরবর্তী যে সমস্ত চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 2 এটি কমপ্লিট করা হবে দুটি বা ভিডিওর পরে। তোমরা যারা যারা এই ভিডিওটি পছন্দ করেছো দেখছো তারা ভিডিওটিকে লাইক করো আর তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করো। ঠিক আছে, শেয়ার করলে তোমার বন্ধু বান্ধবরা উপকৃত হবে। আমরা এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স আর ফিজিক্স সম্পূর্ণটা কমপ্লিট করব। এই সমস্ত 4টি বিষয়কে পুরোপুরি কমপ্লিট করব। তাই তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।